ফাইনাইট ভার্বের প্রকারভেদ। ফাইনাইট ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: এক, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব; দুই, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মূল ভার্ব বা গ্রামারের ভাষায় যাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়, সেটি হলো একটি সেন্টেন্স বা বাক্যের আসল প্রাণ। একটি বাক্যে যে শব্দটি সরাসরি কোনো কাজ সম্পন্ন করে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ পুরোপুরি ও স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, তাকেই মেইন ভার্ব বলে। মেইন ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন করা সম্ভব নয়। উদাহরণ: আই রাইট আ স্টোরি। আমি একটি গল্প লিখি। এখানে রাইট শব্দটি সরাসরি মূল কাজ বোঝাচ্ছে। দুই, হি রিডস আ বুক। সে একটি বই পড়ে। এখানে রিড শব্দটি সরাসরি মূল কাজ করা বোঝাচ্ছে। মেইন ভার্বের প্রকারভেদ। একটি বাক্যে মেইন ভার্ব কিভাবে বসছে, তার অবজেক্ট আছে কি নেই, কিংবা তার রূপ কিভাবে পরিবর্তিত হচ্ছে, তার উপর ভিত্তি করে তাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। মেইন ভার্বকে দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে: অবজেক্টিভের ভিত্তিতে এবং রূপ পরিবর্তনের ভিত্তিতে। অবজেক্টিভের ভিত্তিতে ট্রান্সিটিভ বা সকর্মক ক্রিয়া এবং ইন্ট্রান্সিটিভ বা অকর্মক ক্রিয়া। আর রূপ পরিবর্তনের ভিত্তিতে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া হল প্রিন্সিপাল বা মেইন ভার্বের দুটি প্রধান রূপ। বাক্যে অবজেক্ট আছে কি নেই তার উপর ভিত্তি করেই এই বিভাগ দুটি করা হয়। ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া: যেসব ভার্বের অর্থ পুরোপুরি প্রকাশ করার জন্য এক বা একাধিক অবজেক্টের প্রয়োজন হয়, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অবজেক্ট ছাড়া এই ভার্বগুলো বাক্য সম্পূর্ণ করতে পারে না। অবজেক্ট চেনার একটি সহজ উপায়: বাক্যে ভার্বকে কি অর্থাৎ হোয়াট অথবা কাকে অর্থাৎ হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হলো অবজেক্ট বা কর্ম। উদাহরণ: আই ইট রাইস। আমি ভাত খাই। এখানে ভার্বকে প্রশ্ন করা হচ্ছে আমি কি খাই, না উত্তরে ভাত খাই। এখানে রাইস হলো অবজেক্ট, তাই ইট একটি ট্রান্সিটিভ ভার্ব। সি লাভস হার মাদার। সে তার মাকে ভালোবাসে। এখানে ভার্ব লাভকে প্রশ্ন করা হচ্ছে সে কাকে ভালোবাসে, না সে তার মাকে ভালোবাসে। এখানে হার মাদার হলো অবজেক্ট, তাই লাভস একটি ট্রান্সিটিভ ভার্ব। যদি আমরা শুধু বলতাম আই ইট বা সি লাভস, তবে মনে একটা প্রশ্ন থেকে যেত যে কি খায় বা কাকে ভালোবাসে। অর্থ পূর্ণ করার জন্য এখানে অবজেক্ট লেগেছে। দুই, ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া: যেসব ভার্ব কোনো অবজেক্ট বা কর্ম ছাড়াই নিজের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে, তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে। এদের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কোনো অবজেক্টের সাহায্য লাগে না। উদাহরণ: বার্ডস ফ্লাই। পাখিরা ওড়ে। পাখিরা কি ওড়ে বা কাকে ওড়ে? কোনো উত্তর নেই। বাক্যটি কোনো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই ফ্লাই একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। তেমনভাবে দ্য বেবি স্লিপস। শিশুটি ঘুমাচ্ছে। শিশুটি কি ঘুমায় বা কাকে ঘুমায়? কোনো উত্তর নেই, তাই স্লিপস একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। অনেকে মনে করে ভার্বের পরে যে কোনো শব্দ থাকলেই তা অবজেক্ট। এটি সম্পূর্ণ ভুল। যেমন হি গোস টু স্কুল। এখানে গোস একটি ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ? যদি প্রশ্ন করা যায় সে কি যায়, কোনো উত্তর নেই। সে কাকে যায়, কোনো উত্তর নেই। তাহলে টু স্কুল কি? সেটি হলো
কোথায় প্রশ্নের উত্তরে একটা স্থান আসবে। যেহেতু কি বা কাকের উত্তর নেই, তাই এখানে গোজ একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব অর্থাৎ উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব হলো মেন ভার্বের এমন দুটি রূপ যা মূলত ভার্বের রূপ পরিবর্তন বা টেন্স পরিবর্তনের ওপর ভিত্তি করে ভাগ করা হয়। ইংরাজিতে কথা বলতে বা লিখতে গেলে এই দুই প্রকার ভার্বের পাস্ট এবং পার্টিসিপেল রূপ জানা অত্যন্ত জরুরি। রেগুলার ভার্ব বা উইক ভার্ব যেসব ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল রূপের শেষে সাধারণ নিয়ম মেনে কেবল ডি, ইডি বা টি যোগ করে পাস্ট এবং পার্টিসিপেল রূপ তৈরি করা হয়, সেগুলো হলো রেগুলার ভার্ব। ইংরেজি গ্রামারে বেশিরভাগ ভার্বই এই নিয়মের মধ্যে পড়ে। ১ নম্বর নিয়ম, শুধুমাত্র ইডি যোগ করে। মূল শব্দের শেষে ব্যঞ্জনবর্ণ থাকলে সাধারণত ইডি বসে। ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াক, সেকেন্ড এবং থার্ড ফর্ম ওয়াকড, ওয়াকড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ওয়াক এবং ওয়াকের সঙ্গে ইডি যোগ করে পাস্ট এবং পার্টিসিপল ফর্ম ওয়াকড করা হয়েছে। যেমনভাবে প্লে, প্লেড, প্লেড, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। দ্বিতীয় নিয়ম, শুধু ডি যোগ করে। মূল শব্দের শেষে যদি আগে থেকে ই থাকে তবে শুধু ডি যোগ করা হয়। ফার্স্ট ফর্ম লাভ, সেকেন্ড এবং থার্ড ফর্ম লাভড, লাভড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম লাভের সঙ্গে ই ডি যোগ করে পাস্ট এবং পার্টিসিপল ফর্ম লাভড করা হয়েছে। তেমনভাবে লাইক, লাইকড, লাইকড, লিভ, লিভড, লিভড। তৃতীয় নিয়ম, ওয়াই থাকলে আইইডি হবে। শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আইইডি হয়। ভার্বের ফার্স্ট রূপ ক্রাই, সেকেন্ড এবং থার্ড রূপ ক্রাইড, ক্রাইড। এখানে প্রেজেন্ট ফর্ম ক্রাই যখন আমরা পাস্ট এবং পার্টিসিপল ফর্ম তৈরি করছি তখন ওয়াই উঠে গিয়ে আইইডি করা হয়েছে। ওয়াই এর আগে যেহেতু আর কনসোনেন্ট ছিল। তেমনভাবেই ট্রাই, ট্রাইড, ট্রাইড হয়েছে। ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব যেসব ভার্বের পাস্ট এবং পার্টিসিপল রূপ তৈরি করার সময় কোনো নির্দিষ্ট নিয়ম মানে না, বরং শব্দের ভিতরে ভাওয়েল পরিবর্তন করে বা সম্পূর্ণ নতুন শব্দ তৈরি করে রূপ পরিবর্তন করতে হয়, সেগুলোকে ইরেগুলার ভার্ব বলে। ইরেগুলার ভার্বগুলো মনে রাখার তিনটি সহজ উপায়। প্রথম, তিনটি রূপই সম্পূর্ণ আলাদা। এই ধরনের ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল কোনোটির সাথেই মিল থাকে না। যেমন ভার্বের ফার্স্ট রূপ গো, সেকেন্ড এবং থার্ড রূপ হয়েছে ওয়েন্ট এবং গন। ভার্বের ফার্স্ট রূপ ইট, সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়েছে এট, ইটেন। ভার্বের ফার্স্ট ফর্ম রাইট, সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়েছে রোট, রিটেন। ভার্বের ফার্স্ট ফর্ম সি, সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে শ এবং সিন। ২. পাস্ট এবং পার্টিসিপল রূপ একই থাকে। এদের প্রেজেন্ট রূপটি আলাদা হলেও ভার্বের সেকেন্ড এবং থার্ড রূপটি হুবহু একই রকম হয়। ভার্বের ফার্স্ট রূপ বাই, সেকেন্ড এবং থার্ড রূপ বট, বট। ভার্বের ফার্স্ট রূপ ব্রিং, সেকেন্ড এবং থার্ড রূপ ব্রট, ব্রট। ভার্বের ফার্স্ট রূপ মেক, সেকেন্ড এবং থার্ড ফর্ম মেড, মেড। ফার্স্ট রূপ সে, সেকেন্ড এবং থার্ড রূপ সেড, সেড। তৃতীয় ক্ষেত্রে তিনটি রূপই হুবহু একই। এই ভার্বগুলোর টেন্স পরিবর্তন করলেও এদের বানানে কোনো বদল আসে না, তবে কোনোটির উচ্চারণে সামান্য বদল আসতে পারে। ভার্বের ফার্স্ট রূপ পুট, সেকেন্ড এবং থার্ড রূপও পুট। ভার্বের ফার্স্ট রূপ কাট, সেকেন্ড এবং থার্ড রূপও কাট। ভার্বের ফার্স্ট রূপ রিড, এক্ষেত্রে সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে কিছুটা উচ্চারণের পরিবর্তন হয়েছে, যেমন উভয় ক্ষেত্রেই হয়েছে রেড
এবং রেড। এরপর ভার্বের ফার্স্ট ফর্মে শার্ট, সেকেন্ডের এবং থার্ডের ক্ষেত্রেও শার্ট।